আজ মজলিসি আড্ডার ঠেক নিয়ে এসেছে সত্যজিৎ রায়ের লেখা শিবু ও রাক্ষসের কথা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1370 বঙ্গাব্দে, অর্থাৎ 1963 খ্রিস্টাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত সত্যজিৎ 101 এই বইটি থেকে। প্রধান চরিত্রে শিবু, ফটিকদা আর জনার্দন বাবু। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি সায়ক। শুরু হচ্ছে শিবু ও রাক্ষসের কথা। এদিকে শোন। শিবুর স্কুল যাওয়ার পথে ফটিকদা তাকে প্রায় এইভাবে ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার কাছটায় যেখানে একটা পুরনো মরচে ধরা স্টিম রোলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তার ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুর খুটুর কাজ করে ফটিকদা, তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করে ফটিকদা পাগল হয়ে গেছে। শিবু কিন্তু তার এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আজগুবি আর পাগলাটে। হ্যাঁ রে, কাল চাঁদের পাঁচটা লক্ষ্য করেছিলি? বাঁদিকটায় কেমন একটা সিংয়ের মতো বেরিয়েছিল না? বা কদিন আগে কাকগুলো কেমন নাকি নাকি সুরে ডাকছে শুনেছিস? সব হোলসেলে সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যিই কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই এক একদিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসবো বলে সে শটান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিকদা আজ যেন একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে চাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলারা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনি লোকেদের পক্ষে সম্ভবই না। তাই সে ক্ষতির কথা ভেবে ভয় ভয় ফটিকদার দিকে এগিয়ে গেল। একটা হুঁকোর মধ্যে ডাবের জল ভরতে ভরতে ফটিক বলল, জনার্দন বাবুকে লক্ষ্য করেছিস? জনার্দন বাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার। দিন 10 হলো এসেছেন। শিবু বলল, রোজই তো দেখি, আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস। ফটিক জিভ দিয়ে ছিক করে একটা বিরক্তি হওয়ার শব্দ করে বলল, আরে দেখা লক্ষ্য করা এক জিনিস নয়, বুঝেছিস? বলতো তুই যে বেলটা পরেছিস তাতে কটা ফুটো, বা ওই শার্টটা যেটা পরে আছিস সেটায় কটা বোতাম, না দেখে বলতো। শিবু কোনোটারই ঠিক মতো জবাব দিতে পারলো না। ফটিক বলল, ওই দেখ, তোর নিজের জিনিস নিজে পড়ে আছিস অথচ লক্ষ্য করিসনি। তেমন জনার্দন বাবুকেও তুই লক্ষ্য করিসনি। কি লক্ষ্য করব? আর কোন জিনিসটা? হুঁকোতে কোলকে লাগিয়ে কুরুক কুরুক করে 2 টান দিয়ে ফটিক বলল, দাঁত। দাঁত? দাঁত। কি করে লক্ষ্য করব? উনি যে হাসেন না। কথাটা ঠিক, রাগী না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই। ফটিক বলল, ঠিক আছে, এরপর যেদিন হাসবেন সেদিন ওর দাঁতগুলো খালি লক্ষ্য করিস, তারপর আমায় এসে বলে যাস কি দেখলি, বুঝেছিস? ওই যা, ভাগ। আশ্চর্য ব্যাপার, ঠিক সেই দিনই অঙ্কের ক্লাসে জনার্দন বাবুর একটা হাসির কারণ ঘটে গেল। জ্যামিতি পড়াতে পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞেস করাতে শঙ্কর বলল, ঠাকুর স্যার, নারায়ণ স্যার। আর তাই শুনে জনার্দন বাবু খ্যাক খ্যাক করে রাগী হাসি হেসে উঠলেন, আর শিবুর চোখ তৎক্ষণাৎ চলে গেল তার দাঁতের দিকে। বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখল সে হামানদিস্তায় কি যেন ছেঁচছে। শিবুকে দেখে ফটিক বলল, এই ওষুধটা যদি উতরে যায় দেখিস বহুরূপের মতো রং চেঞ্জ করতে পারবো। ফটিকদা,
দেখেছি। কি দেখেছিস? দাঁত। ও, তো কিরম দেখলি? এমনি সবই ঠিক আছে, খালি পানের দাঁত আর দুটো দাঁত একটু বড়। কোন দুটো? পাশের এইখানে এইখানে। শিবু আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওখানকার দাঁতকে কি বলে জানিস? কি? সদন্ত কুকুরে দাঁত। ও, এত বড় কুকুরে দাঁত মানুষের পার্টিতে দেখেছিস এর আগে? না বোধ হয়। কুকুরে দাঁত কাদের বড় হয় জানিস? কুকুরের? ইডিয়েট কোথাকার! শুধু কুকুরের কেন, সব মাংসাশী জন্তু জানোয়ারেরই এই সদন্ত বড় হয়। ওই দাঁত দিয়েই তো কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায় ওরা, বিশেষ করে হিংস্র জানোয়াররা। ও, আর কার বড় হয় সদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো। আর কার হবে আবার? মানুষ আর জন্তু জানোয়ার, এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বা কি? ফটিকদা তার হামানদিস্তায় একটা আখরোট আর এক চিমটে কালো জিরে ফেলে দিয়ে বলল, জানিস না তো, রাক্ষসের। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতায়। রাক্ষস খক্ষসের গল্প তো শিবু কত শুনেছে পড়েছে। তাদের মূলোর মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল। কুলোর মতো পিঠ। জনার্দন বাবুর পিঠটা তো ঠিক সিধে নয়, কেমন যেন কুঁজো কুঁজো কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলোর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর যেন কি হয় রাক্ষসের, আর ফাটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি। করা সম্ভব নয়, কারণ জনার্দনবাবু চশমা পরেন, আর সে চশমার কাঁচ ঘোলাটে। চোখের রং লাল কি বেগনে কি সবুজ তা বোঝার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো। লসাগু, গসাগু, সিঁড়ি ভাঙা, বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না। অন্তত কিছুদিন আগে অবধি ঠেকতো না। প্যারিচরণ বাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজ সে 10-এ 10 পেয়েছে। কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গন্ডগোল হচ্ছে। কাল সে মনের জোরে অনেকটা সামলে নিয়েছিল নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, রাক্ষস হতে পারে না, মানুষ রাক্ষস হয় না, আগে হলেও এখন হয় না। জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু মানুষ। ক্লাসে বসে বসেও সে মনে মনে এই কথাগুলোই আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার হয়ে গেল। জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখে কেমন জানি অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটা চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জনার্দন বাবুর চোখের সাদাটা সাদা নয়, সেটা লাল, টকটকে লাল, পল্টুর পেন্সিলটার মতো লাল। এটা দেখার পর শিবুর পর পর 3টে অঙ্ক ভুল হয়ে গেল। এমনিতেই শিবু ছুটির পর সোজা বাড়ি ফেরে না। সে প্রথমে যায় মিত্তিরদের বাগানে। ছাতিন গাছটার গুড়ির আশপাশটায় যে লজ্জাপতি লতাগুলো আছে সেগুলোর প্রত্যেকটাকে সে আঙুলে টোকা মেরে মেরে ঘুম পাড়ায়। তারপর সে যায় সরল দিঘির পাড়ে। দিঘির জলে রোজ সে খোলামকুচি দিয়ে ব্যাঙবাজি করে। 7 বারের বেশি লাফ খাইয়ে
যদি খোলামকুচি ওপারে পৌঁছতে পারে তবেই সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দিঘির পরেই ইটখোলার মাঠ। সেখানে কোনাকুনি ভাবে মাঠ পেরিয়ে বাড়ির খিড়কির দরজায় এসে পৌঁছয়। আজ সে মিত্তিরদের বাগানে এসে দেখলো লজ্জাবতী লতাগুলো নেতিয়ে পড়ে আছে। এরকম হলো কেন? কেউ কি হেঁটে গেছে লতাগুলোর ওপর দিয়ে? এ পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করলো না বাগানে থাকতে। কেমন যেন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে। কাকগুলো কি রোজই এত চেঁচায়, না আজ কোনো কারণে ভয় পেয়েছে? সরল দিঘির পাড়ে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ আর ব্যাঙবাজি করা উচিত হবে না। আজ বেশিক্ষণ বাইরে থাকাই উচিত নয় তার। থাকলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে ঘাই মেরে ঘপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারের অশ্বত্থ গাছটায় বাদুরগুলো ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের ওড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুরের মাথায় কেন রক্ত ওঠে না সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পেছনের ঝোপটা থেকে একটা তক্ষক ডেকে উঠল। শিবু বাড়ির দিকে রওনা দিল। ইটখোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাঁজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ, তার পাশেই দুটো ছাগলছানা খেলা করছে। আর জনার্দনবাবু বই আর ছাতা হাতে এক দৃষ্টে ছাগল দুটোর খেলা দেখছেন। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাঁজার উপর উঠে দুটো ইটের মধ্যিখানের ফাঁক দিয়ে তার মাথাটা যত দূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগলো। সে লক্ষ্য করলো যে ছাগলগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তার ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বুলালেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো ওভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখল জনার্দন বাবু ওত পাতার মতো করে নিচু হলেন। তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। সেই সঙ্গে সঙ্গে শিবু শুনতে পেল ছাগলছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাঁজা থেকে নেমে আরেক লাফে আরেকটা পাঁজা টপকাতে গিয়ে হোঁচট খেয়ে চিৎপটাং। কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠতে গিয়ে শিবু দেখে জনার্দন বাবু হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছেন। কে শিবরাম, চোট পেয়েছো নাকি? ওখানে আবার কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখলো তার গলা শুকিয়ে গেছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছিলেন? আপনার কোলে ছাগল কেন? আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বললেন, ধরো, আমার হাতটা ধরো। শিবু কোনো মতে হাত না ধরেই উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ স্যার। ওই লাল বাড়িটা কি? হ্যাঁ স্যার। আমি চাই স্যার। ও কি
রক্ত নাকি? শিবু দেখলো তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুঁয়ে পড়ছে, আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রয়েছেন, আর তার চশমার কাঁচ দুটো জল জল করছে। আমি চাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খচমচিয়ে মাটি থেকে তুলে নিল। ও শোনো শিবরাম, জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে কে যেন দুর্মুষ পিটতে লাগলো। ও তোমাকে একা পেয়ে ভালোই হয়েছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করবো ভাবছিলাম, তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে না তো? কারণ মানে আজকে এত সহজ সহজ অঙ্ক ভুল করলে তার কারণটা, যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়িতে এসো না, আমি তোমায় দেখিয়ে দেবো কোন অঙ্কে যে ফুল মার্কস পাওয়া যায়। পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কতে তো ভালো করতেই হবে ভাই। তুমি আসবে আমার বাড়ি? শিবু কোনো মতে দু পা পিছিয়ে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক গিলে বলল, না স্যার, আমি নিজেই পারবো স্যার, কালই ঠিক হয়ে যাবে। বেশ বেশ, তবে অসুবিধা হলে বলো। আর আমায় এত ভয় পাও কেন? হ্যাঁ, এত ভয় পাও কেন? আমি কি রাক্ষস যে কামড়ে দেবো? হ্যাঁ। ইটখোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে শিবু দেখলো সামনের ঘরে হীরেন জ্যাঠা এসেছেন। হীরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবা আর হীরেন জ্যাঠা প্রায় রবিবার রবিবার মাছ ধরতে যান সরল দিঘিতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখলো পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানো রয়েছে। শিবু আরো দেখলো যে হীরেন জ্যাঠা এবার বন্দুকও এনেছেন। সোনারপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন হীরেন জ্যাঠা আর বাবা। বাবাও বন্দুক চালান, তবে হীরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রের খাওয়া দাওয়া করে শোয়ার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগলো, জনার্দন বাবু যে রাক্ষস সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, না হলে আজকে ইটখোলাতেই হয়তো। শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভুজুদের বাড়ি অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় ওকে। বাতি না নিভলে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়েই ঘুমোতো, কারণ তা না হলে বোধহয় তার ভয়ে ঘুম আসতো না। মাও এখনো আসেননি। বাবা আর হীরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন। জানলার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছটার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল। এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। দূর থেকে একটা লোক তারই জানলার দিকে এগিয়ে আসছে। লোকটা একটু কুঁজো, আর তার চশমার কাঁচটা চাঁদের আলোয় চিকচিক করছে। জনার্দন বাবু। শিবুর গলা আবার শুকিয়ে এলো। জনার্দন বাবু পা টিপে টিপে বেলগাছটা পেরিয়ে ক্রমশ তার জানলার খুব কাছে এসে দাঁড়ালেন। শিবু তার পাশবালিশটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু ইতস্তত করে জনার্দন বাবু ডেকে উঠলেন, শিবরাম, আছো? এ কি, গলাটা এমন খোনা কেন জনার্দন বাবুর? রাত্রিরে কি তার রাক্ষসে ভাবটা আরো বেড়ে যায়? আবার ডাক এলো, শিবরাম। এবার শিবুর মা দাওয়া থেকে বলে উঠলেন, শিবু, বাইরে গিয়ে ডাকছে যে, এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি?
জনার্দন বাবু জানলা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মিনিট খানেক পর শিবু তার গলা শুনতে পেল। শিবরাম তার জ্যামিতি বইটা খোলায় ফেলে এসেছিল। কাল আবার রবিবার তো, স্কুলে দেখা হবে না, আর ও তো আবার সকালে উঠে পড়বে, তাই। তারপর কিছুক্ষণ বিড়বিড় ফিসফিস কি কথা হলো শিবু শুনতে পেল না। শুধু শেষটায় শুনলো বাবার কথা। হ্যাঁ, তা যদি বলেন তো সে তো ভালোই। আপনার ওখানে না হয় পাঠিয়ে দেবো। হ্যাঁ, কাল থেকেই। শিবুর ঠোঁট নড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরোলো না, কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো, না না না, আমি যাব না, কিছুতেই না। তোমরা কিছু জানো না, উনি যে রাক্ষস, গেলেই যে আমায় খেয়ে ফেলবেন। পরদিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়ি। কত কি যে বলার আছে তার ফটিকদাকে। ফটিকদা তাকে দেখে বলল, আরে স্বাগতম স্বাগতম। এই, তোর বাড়ির কাছে একটা ফণিমনসা আছে না? আমায় কিছু এনে দিস তো দা দিয়ে কেটে। একটা নতুন রান্না মাথায় এসছে। শিবু ধরা গলায় বলল, ফটিকদা, কে? তুমি বলছিলে না জনার্দন বাবু রাক্ষস? কে বললো? তুমি তো বললে। মোটেই না, তুই আমার কথাগুলো লক্ষ্য করিসনি। কেন? আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস, তারপর তুই এসে বললি তার কুকুরের দাঁতগুলো বড় বড়। তারপর আমি বললাম ওরকম কুকুরের দাঁত রাক্ষসেরও হয় বলে শুনেছি। তার মানে কি জনার্দন বাবু রাক্ষস? তাহলে উনি রাক্ষস নন? তা তো বলিনি। তবে? ফটিকদা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল, তোর জ্যাঠাকে যেন দেখলাম আজ মাছ ধরতে এসছেন বুঝি। ছিপ দিয়ে বাঘ ধরেছিল একবার ম্যাকার্ডিসায়, সে গল্প জানিস? শিবু মরিয়া হয়ে বলে উঠল, ফটিকদা, কি আজে বাজে বকছো তুমি? এদিকে যে জনার্দন বাবু যে সত্যি রাক্ষস, আমি জানি তিনি রাক্ষস। আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি। তারপর শিবু গত দুদিনের ঘটনা ফটিককে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, হুম, তা তুই এ ব্যাপারে কি করবি, কিছু ঠিক করেছিস? তুমি বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেঁট করে ভাবতে লাগলো। শিবু ফাঁক পেয়ে বলল, আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে। ফটিক দাঁত খিচিয়ে উঠল। তোর যেমন বুদ্ধি, হ্যাঁ। বন্দুক আছে তো কি হয়েছে? বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড করে এসে যে মেরেছে তার গায়ে লাগবে। তাই বুঝি? আগে হ্যাঁ, বকসন্দ। তাহলে? শিবুর গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা? আমাকে যে আমার বাবা আজ থেকে। মেলা বকিসনি, বকে বকে কানে চিংড়ি নাড়িয়ে দিলি। প্রায় 2 মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্টিটা জানতে হবে। আমি এখনো শিওর নই, কুষ্টি দেখলে সব বোঝা যাবে। বাক্স প্যাটরা কাটলে কুষ্টিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু আর তুই থাম তো, আগে প্ল্যানটা শোন। আমরা দুজনে যাবো দুপুরবেলা, ঠিক আছে? আজ রোববার, লোকটা বাড়ি থাকবে। তুই বাড়ির পিছন দিকটায় গিয়ে জনার্দন বাবুকে ডাকবি। বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসছিস। তারপরে দু একটা আজে বাজে বুকে লোকটাকে আটকে রাখবি, বুঝেছিস?
আর আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে ভেতরে গিয়ে কুষ্টিটা বের করে নিয়ে আসবো। তারপর তুই এদিক দিয়ে পালাবি আর আমি ওই দিক দিয়ে পালাবো, ব্যাস। তারপর শিবুর যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু ফটিকদার উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর তারপর তুই বিকালে আবার আমার বাড়ি আসবি। আমি ততক্ষণে কুস্তিটা দেখে কিছু পুরোনো পুঁথিপত্র ঘেড়ে একেবারে রেডি থাকবো। যদি দেখি এই জনার্দন বাবু সত্যি রাক্ষস, তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাবড়াস না। আর যদি দেখি রাক্ষস নয়, তাহলে তো আর কোনো ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে। শিবু তাই খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকদার বাড়ি হাজির হলো। পাঁচেক পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার পুরোটা আমার মস্তির বাতিক হয়েছে, ঝামেলা কি কম। শিবু লক্ষ্য করলো ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘন্টা। ঘন্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, ও বিপদ হলে বাজাস, আমি এসে তোকে বাঁচাবো। পূব পাড়ার একেবারে শেষ মাথায় দোল গোবিন্দ বাবুদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই। বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বোঝার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝলো যে তার গলা শুকিয়ে আসছে। জনার্দন বাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পিছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছে আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভন্ডুল হয়ে যাবে। আর একটু বেশি সাহস পাওয়ার জন্য শিবু পেয়ারা গাছটায় একটা হাত দিয়ে ভর করে মাস্টার মশাই বলে ডাকতে যাবে, এমন সময় একটা খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কাল ভৈরবী লতার ঝোপের ভিতর একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতেই শিবু দেখল, সর্বনাশ, এ যে হাড়, জন্তুর হাড়। কি জন্তু? বেড়াল না কুকুর না ছাগল? কি দেখছো ওখানে শিবরাম? শিবুর শির দ্বারা দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। সে পিছন ফিরে দেখল জনার্দন বাবু খিড়কি দরজার ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুত ভাবে চেয়ে আছে। কিছু হারিয়েছে নাকি? না স্যার, আমি। তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পিছনের দরজা দিয়ে কেন? এসো, ভিতরে এসো। শিবু পিছতে গিয়ে দেখলো তার একটা পা লতায় জড়িয়ে গেছে। আমার আবার কালকে একটু সর্দি জ্বর হয়েছে। রাত্রে তো আবার তোমার বাড়ি গেলাম, তো তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না। ওদিকে ফটিকদার যে কাজই শেষ হবে না, মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে। একবার মনে হলো টাকা বাজাবে, তারপর এখনো তো সত্যি করে তার বিপদ কিছু হয়নি, ফটিকদা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দন বাবু এগিয়ে এসে বললেন, জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। ভুলো কুকুরটা কোত্থেকে মাংসের হাড় গোড় এনে ফেলে ওখানে। এক একবার ভাবি ধমক দেবো, কিন্তু পারি না। আমি আবার জন্তু চারণ ভীষণ ভালোবাসি কিনা। জনার্দন বাবু তার হাতের পিছন দিয়ে ঠোঁটের নিচটা মুছলেন। তুমি ভিতরে চলো শিবু, তোমার অঙ্কের ব্যাপারটা। আর দেরি নয়,
শিবু আজ থাক, আহ, কাল আসবো বলে উল্টো মুখ হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে, নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি পেরিয়ে একেবারে শাহ বাবুদের পুরো বাড়ির গেটের রোয়াকে এসে বসে হাঁফ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনো দিনও ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হলো। না জানি কোষ্ঠী থেকে কি বার করেছে ফটিকদা। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, কুষ্টি পাওনি? তা পিছি তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শুধু রাক্ষস নয়, পেরেন্ডি রাক্ষস, সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে, কিন্তু এত তেজ যে এক আধটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে এদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্য দেশে কোথাও নেই, এক আছে আফ্রিকার কোনো কোনো অঞ্চলে আর ব্রাজিল, বর্নিও এসব জায়গায়। তবে হাফ রাক্ষস এখনো কচিত কদাচিৎ সভ্য দেশে পাওয়া যায়। জনার্দন বাবু ওই ওদের মধ্যে একজন। তাহলে গোলমাল কেন? শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখে অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই এমন জিনিস নেই। তবে? ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল, তারপর বলল, মাঝের পেড়ে কি থাকে? এই রে, ফটিকদা আবার পাগলামি আরম্ভ করেছে। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা, রাক্ষসের কথা হচ্ছিল, তুমি আমার মা জানলে কেন? কি থাকে? ফটিকদা গর্জন করে উঠল। পটকা? ফটিকদার গলা শুনে শিবু রীতিমতো ভয় লাগতে আরম্ভ করেছিল। তোর মাথা এত কম বিদ্যে দিয়ে তুই ওই বকের বকরস নিয়েও লাগাতে পারবি না, বুঝলি? শোন, 2.5 বছর বয়সে একটা শ্লোক শিখেছিলাম, এখনো মনে আছে। নর কি বানর কিংবা অন্য জানোয়ার, জেনে রাখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার, রাক্ষসের প্রাণ যেন মৎস্যের উদরে। হ্যাঁ, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো, শিবু তো কত রূপকথার গল্পে পড়েছে মাছের পেটে থাকে রাক্ষসের প্রাণ। এটা তো তার মনে হওয়া উচিত ছিল। শ্লোকটা আওড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ও বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলি? বলল সর্দি জ্বর হয়েছে। হ্যাঁ, হবেই তো। ফটিকদার চোখ জল করে উঠল। হ্যাঁ, হবে না? প্রাণ নিয়ে টানাটানি যে, যেই কাতলা উঠেছে ছিপে অমনি জ্বর। হ্যাঁ, এ তো হবে। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে ধরে ফটিকদা বলল, এখনো হয়তো সময় আছে। তোর জ্যাঠা এই 8 ঘন্টা আগে সরল দিকের ওই আধমনি কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরেছে। আমি দেখেই আন্দাজ করেছি যে ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথাটা শুনে আরো শিওর মনে হচ্ছে। ওই মাছটাকে চিয়ে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজ হবে না, তোর উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতেও আমার ঘাম ছুটছে। ঘন্টা খানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনি কাতলাটাকে বেঁধে সেটাকে হিঁচড়ে হিঁচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল, না, বাবা চান করছিলেন, জ্যাঠামশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করাচ্ছিলেন, আর মা সন্ধ্যা দিচ্ছিলেন। নারকেলের দড়ি খুঁজতে একটু দেরি হয়ে গেল। আর
যা ভারী। কুছ পরোয়া নেই, মজা হবে। ফটিক মাছ নিয়ে ভেতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার। ওর জন্যই বোধহয় শিবু এ যাত্রায় রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন ওই মাছটার পেটেই থাকে। মিনিট 10 পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, আরে এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি। স্কুলে যাওয়ার সময় প্যান্টের বাঁ পকেটে নিয়ে নিবি। এটা হাতে রাখলে রাক্ষস কেঁচু, আর হামানদিস্তায় গুঁড়িয়ে ফেললে রাক্ষস ডেট। আমার মতে গুঁড়োবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। কারণ অনেক সময় দেখা গেছে পিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর পুরো মানুষ হয়ে গেছে। তো জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে তার হাতের তেলোর দিকে চেয়ে দেখল। একটা ভিজে ভিজে মিছরির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চিকচিক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পিছন থেকে ফটিকদা বলল, হাতে আঁচটে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস আর বোকা চেতে থাকিস, নইলে ধরা পড়ে যাবি। পরদিন অঙ্কের ক্লাসে জনার্দন বাবু ঠিক ঢুকবার আগে একটা হাঁচি দিলেন, আর তারপরেই চৌকাঠে ঠক্কর খেয়ে তার জুতোর সুতলা হাঁ হয়ে গেল। শিবুর বাঁ হাত তখন তার প্যান্টের বাঁ পকেটের ভেতরে। ক্লাসের শেষে শিবু অনেক দিন পরে অঙ্কে 10-এ 10 পেল। শুনলেন সত্যজিৎ রায়ের শিবু ও রাক্ষসের কথা। গল্প পাঠ, অন্যান্য চরিত্র এবং সমগ্র পরিচালনায় আমি সায়ক। শিবুর মায়ের চরিত্রে মেখলা। এই গল্পের সাউন্ড ডিজাইন ও পোস্টার ডিজাইন করেছে বঞ্জস আর্ট। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথেও। আর আমাদের সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি। আগামী সপ্তাহে আরেকটা নতুন গল্প নিয়ে আসবে মজলিসি আড্ডার ঠেক। হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।